তারা বুদ্ধির দৌড়ে কতটা এগিয়ে, তুমি তৃণমূলের আমলে জেল খাটলে। এই যা যা বলছো আমি জানি না তুমি কতদিন বিজেপির আমলে জেলের বাইরে থাকবে। তখন কিন্তু বলা হয়েছিল সিপিআইএম এর লোকজনগুলো দারুণ নেই, কলতান, মীনাক্ষী, সৃজন, দীপশিতা, তখন প্রতিকূলের নাম করা হতো। হ্যাঁ, এরা এনজিও হয়ে গেলে পারে, দারুণ চালাবে। 59-এ খাদ্য আন্দোলন হয়েছিল, বিরাট লড়াই। এইরকম ভাবনা নিয়ে তো খাদ্য আন্দোলন হয়নি যে আমরা 60 সালেই বিধানসভা দখল করে ফেলব। ভিত তৈরির কাজটা হয়েছিল, এখনো আমরা সেই ভিত তৈরির কাজই করছি। ভিত তো তৈরি হলো না, কলতানটা শূন্য তো না, কোথায় শূন্য? ওই তো এরপরে শূন্য ছিল, রেড ভলেন্টিয়ারের পরে এখন এক হয়েছে। তো কেউ আমার সাথে দুষ্টুমি করবে, আমি তাকে ছেড়ে দেবো কেন? তাহলে এই যে বুদ্ধির রাজনীতি, এইটাও যদি বিজেপি করে তাহলে একরকম, কিন্তু গাজওয়ারিটা কোনো কাজের কথা নয়। কথা হচ্ছে যে বিজেপি যদি এখন সাভারকার স্মরণী করেন বা গোলওয়ালকার স্মরণী করেন, আলিমুদ্দিন স্ট্রিটের নাম বদলে, তাহলে কেমন লাগবে? নিশ্চয়ই তার কেন সাভারকার স্মরণী ওরা করতে চাইছেন তার ব্যাখ্যাটা দিতে হবে। তো সাভারকারের নাতি না তার সন্তান পুনের কোর্টে গিয়ে কি বলেছেন, গোটা রাস্তায় আমরা ওটা ফলো করে টাঙিয়ে দেবো। খুব স্ট্রাইকিং লাগলো আমার কথাটা। ফেসবুকে এই বাম আমলের গলদা চিংড়ির মালাইকারি আর মাটন কষা নিয়ে যেমন মিম দেখা যাচ্ছে, ঠিক আরেকটা ডিসকোর্সও কিন্তু উঠে আসছে যে বাঙাল, ব্রাজিল, ইস্টবেঙ্গল, সিপিএম, এই যে চতুর্ভুজ, এরা খুব বিশ্বস্ত হয়। আচ্ছা, তাহলে কলতান দাশগুপ্তকে আমার প্রশ্ন, কলতান দা, শুভেন্দু অধিকারীর মাননীয় মুখ্যমন্ত্রীর মাস্টার স্ট্রোক আছে, জাভেদ খানের মাস্টার স্ট্রোক আছে, অরূপ বিশ্বাসের মাস্টার স্ট্রোক আছে, সিপিআইএম মাস্টার স্ট্রোক দিতে পারছে না কেন? সিপিআইএম এর মাস্টার স্ট্রোক একটু আফসোস হয় নাকি যে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় সেই সময় রাজ্যসভার সদস্য, ব্লু আইড বয়, তৃণমূলে গেলেন, আইএনটিইউসির টিটিইউসির সভাপতি হলেন, রাজ্যসভার হলেন, বিধায়ক হলেন, তোমরা আমরা তো রাজনীতিতে নিজেকে বদলাতে আসিনি, সমাজটা বদলাতে এসেছি। শুধু নিজের জন্য ভালো জামা কাপড় হবে এই ভেবে তো রাজনীতিতে আসিনি, সমাজের সব লোক যাতে দুটো ভালো জামা কাপড় পরতে পারে সেই ভেবে রাজনীতিতে এসেছি। নিজে পোলাও মাংস খাবো এই ভেবে আমরা রাজনীতিতে আসিনি, সব মানুষ দুবেলা দুমুঠো ভাত খেতে পাবে সেই জন্যই এই রাজনীতিতে আছি। এই রাজনীতিটা আত্মস্থ করেছি। যারা মুখস্থ করেছেন তারা আসলে এই পরিবেশ বদলে অন্য পরিবেশ হলে অন্য নামটা মুখস্থ করে নিয়েছেন দ্রুত। আমরা তো আত্মস্থ করেছি, শরীরে রক্ত মাংসে মজ্জায় মগজে যেটা আত্মস্থ করে ফেলেছি, এই গোটা জীবন সেই মেহনতি মানুষের লড়াইতেই আমরা নিয়ে যাব। তাতে নিজের এই জামাটা আরো 10 বছর থাকলে থেকে যাবে। সিআইটিউ রাজ্য দপ্তরে বসে আছি, স্বস্তির বৃষ্টি। কলতান দাশগুপ্তদের স্বস্তি কিনা এই বৃষ্টি? সেটা নাকি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর মাস্টার স্ট্রোকে কলতান দাশগুপ্তরা, তাদের মাথায় যে বজ্রপাত হচ্ছে, তাদের মাথাতেও বজ্রপাত, সেটা সময় বলবে। আমরা এখন বসে আছি সিআইটিউ রাজ্য দপ্তর, এজেসি পোস্ট রোড। কলতান দাশগুপ্ত শ্রমিক নেতা, তার সঙ্গে এই মুহূর্তে অভয়ার মা রত্না দেবনাথ কাকিমা, তিনি কিন্তু আছেন বিধানসভায়। তিনি বিধানসভায় কান্নায় ভেঙে পড়লেন যখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বললেন কলতানদা যে অভয়ার খুনিরা শাস্তি পাবে, তামান্নার খুনিরা শাস্তি পাবে, জিরো টলারেন্স। কাকিমা কান্নায় ভেঙে পড়লেন। মীনাক্ষী মুখার্জি, উষারানী দাস দেবুদাসের ছেলে দীপঙ্কর দাস, যে আজকে আইনজীবী, সেই ভয়ঙ্কর হত্যাকাণ্ড আপনাদের মনে আছে? জ্বলন্ত অগ্নিদগ্ধ হয়ে, মানে জীবন্ত তাদেরকে পুড়িয়ে মারা হয়েছিল কাকদ্বীপে সিপিআইএম করার অপরাধে। এবং তামান্না খাতুনের কথা আপনারা সবাই জানেন। এই পরিবারগুলি, আনিস খানের বাবা তারা এবং মোস্তাফিজুর রহমান রানা, মীনাক্ষী মুখার্জি, তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার পরেই কয়েকজন অভিযুক্ত, দোষী বলা ভুল, অভিযুক্ত তারা ধরা পড়লেন। এই মাস্টার স্ট্রোকে কি কলতান দাশগুপ্তরা পিছিয়ে পড়লেন? সেই কলতান দাশগুপ্ত কিন্তু যিনি অভয়ার সববাহী শকট আটকে অভয়াকে যতটুকু বিচার এখনো পর্যন্ত তিনি পেয়েছেন, সেই বিচার পাওয়ার অন্তত দোরগোড়া অবধি পৌঁছে দিতে পেরেছেন। কলতান দাশগুপ্ত কি বলছেন অভয়ার মায়ের সম্পর্কে? আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। কলতান কাকিমা এখন বিধানসভায়, তুমি আর একটু দূরে এসি বছর তোমার সাংগঠনিক অফিসে দপ্তরে বসে আছো, কি বলবো? যে প্রশ্ন মাননীয় রত্না দেবনাথ এবং তার পরিবার সিবিআইকে করেছিলেন, 50টা প্রশ্ন, যার উত্তর সিবিআই দিতে পারেনি, সেই প্রশ্নগুলো এখন বিধানসভায় নিয়ে গিয়ে ফেলা উচিত, যাতে সিবিআইকে তার প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা যায়। সিবিআই অভয়ার ঘটনায় কেন তার হলফনামা বদলে ফেললো, এই প্রশ্ন অভয়ার পরিবার করেছিলেন। এই প্রশ্ন করা হয়েছিল, এই কথা বলা হয়েছিল যে তদন্তকারী অফিসার কার্যত তাদেরকে বলে দিচ্ছেন যে তাদের কতটুকু বলতে হবে আর কতটুকু বলতে হবে না। এই যে নির্যাতিতার পরিবারকে কতটুকু বলতে হবে আর কতটুকু বলতে হবে না শিকলে বেঁধে দেওয়া, এটা কেন করছিলেন সেই তদন্তকারী অফিসার,
সেই প্রশ্নটাও এখন বিধানসভার ভেতরে গিয়ে ফেলা উচিত, কারণ ডবল ইঞ্জিনের সরকার তো এখন। তো আর রাজ্য সরকার সিবিআই ওদের আর সিআইডি আমাদের বলবে না, এখন সিবিআইও সরকারের, রাজ্য সরকারের, সিআইডিও রাজ্য সরকারের। এই প্রশ্নটা করা উচিত, হ্যাঁ বিজেপির অবশ্যই এই প্রশ্নটা করা উচিত যে কেন তাহলে তারা এতদিন 1 বছর 9 মাস ধরে তদন্তটাকে শেষ করে উঠতে পারলো না। বিধানসভায় এই প্রশ্ন আর রাস্তায় এই প্রশ্ন দুটো যখন একসাথে হবে তখন আসলে সিবিআই এর উপর চাপ পড়বে এই তদন্তটা দ্রুত শেষ করার, যেটা গোটা বাংলার মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের বাইরেও যে মানুষ অভয়ার আন্দোলনের জন্য লড়েছিলেন তারা সেইটা চান। তামান্নার পরিবার, দেবুদাস, উষারানী দাসের পরিবার, মীনাক্ষী এবং রানা দাসের সাথে দেখা করার রাত্রিবেলা দুজন গ্রেপ্তার হলেন। মানে পুলিশ কিন্তু চাইলে পারে, তাহলে পুলিশ চাইবে কখন, চাইবে কিভাবে? প্রতিবার কি প্রতিটা ঘটনায় কি মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছানো সম্ভব হবে? তাহলে পুলিশ প্রশাসনকে তো সেইভাবে তৈরি হতে হবে। জঙ্গলমহলে আমাদের 250 কর্মী খুন হয়েছিলেন, কোনো তদন্ত হয়নি, তাহলে সমস্ত 250 শহীদ হওয়া কর্মীর পরিবার মুখ্যমন্ত্রীর কাছে কি সবসময় পৌঁছানো যাবে? একটি ঘটনায় পৌঁছানো গেছে, ওটা একবারই পৌঁছানো যাবে কি দুবার পৌঁছানো যাবে, কিন্তু পুলিশ প্রশাসনকে সেই জায়গায় তৈরি করতে হবে যে মুখ্যমন্ত্রীর কাছে যারা যেতে পারছেন না তাদেরও যেন ওপর হওয়া যে কোনো অন্যায় অত্যাচারের তদন্ত দ্রুত গতিতে হয় মুখ্যমন্ত্রীর কাছে নালিশ করার আগে। পুলিশ প্রশাসন গত সরকারের সময় সেই কাজ আমরা করতে দেখি, এবার সেটা দেখতে পাবো কিনা সেটা ঠিক হবে তদন্ত কোথায় গিয়ে শেষ হচ্ছে। তদন্ত শুরু হলে মিডিয়ায় ব্রেকিং হয়, এক্সক্লুসিভ হয়, নানা রকম হয়। আগের সরকারের আমলেও সিবিআই মাঝে মধ্যে একে তাকে ধরেছে, এক্সক্লুসিভ ব্রেকিং আমরা প্রচুর দেখেছি, কিন্তু তারা আবার সবাই নীরবে নিভৃতে জামিন পেয়ে ফিরে এসছেন, কেউ কেউ বীরের মতো গলায় মালা পরে ফিরে এসছেন, এও আমরা দেখেছি। নতুন সরকারের আমলে যেন শুধু জামা বদলে গিয়ে একই চিত্রনাট্য আবার না হয় সেই দিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে। কিন্তু আমার প্রশ্নটা আবারও যে শুভেন্দু অধিকারী তো দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ, তিনি একদম কলেজ জীবন থেকে তোমাদের মতো করেই কলেজ জীবন থেকে রাজনীতি করেছেন, জিএস হয়েছেন, কাউন্সিলর হয়েছেন, বিধানসভায় দাঁড়িয়েছেন, হেরেছেন, বিধায়ক হয়েছেন, সাংসদ হয়েছেন, বিরোধী দলনেতা হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন, ধাপে ধাপে ওঠা তার রাজনীতি, তার যে মাস্টার স্ট্রোক, এতে কি তোমরা কিছুটা পিছিয়ে পড়লে? মাস্টার স্ট্রোক বলার জায়গা মাস্টার স্ট্রোক কোনটা? যে যেদিন দেখা করতে গেলেন সেদিন রাতেই গ্রেফতার, এবং বিধানসভায় সোচ্চারে বলছেন যে অভয়ার খুনিরা শাস্তি পাবে, তামান্নার খুনিরা শাস্তি পাবে, জিরো টলারেন্স। এইটাতে আমরা আজকে এটাকে মাস্টার স্ট্রোক বলছি, মানে আপনি বলছেন সেটা একরকম, কিন্তু এইটাই তো যে কোনো মুখ্যমন্ত্রীর কাছ থেকে প্রাপ্য হওয়ার কথা। আসলে আগের মুখ্যমন্ত্রী এবং আগের সরকার এত খাদের অতলে পশ্চিমবাংলার রাজনীতি, সংস্কৃতি, রাজনৈতিক বাতাবরণকে এমন খাদে নিয়ে গেছে যে তার থেকে 1 ইঞ্চি উঠলে মনে হয় যে আরে বাবা বিরাট হয়েছে। মুখ্যমন্ত্রীর বরাবর জিরো টলারেন্স করারই কথা, এগুলো বারংবার করে আলাদা করে জ্যোতিবাবু বুদ্ধবাবুকে ঘোষণা করতে হয়নি, একবার বলে দিয়েছিলেন যে দাঙ্গা করতে হলে মাথা ভেঙে গুড়িয়ে দেবো, বারংবার এই কথা বলতে হয়নি, একবার বলেছিলেন পুলিশ প্রশাসন সেই সময় কোনো দাঙ্গাকে অ্যালাউ করে, জ্যোতিবাবু সেই কথা মাথায় গুলি করুন, মাথায় গুলি করে দিতে দল দেখবেন একদম। ফলে একবার বলে দিতে হয়েছিল, তারপর পুলিশ প্রশাসন সেই অনুযায়ী কাজ করেছিল। আমাদের এবারে দেখতে হবে যে এই যে একবার মুখ্যমন্ত্রী বললেন, কাজটা আগামী 5 বছর কি হচ্ছে, কারণ এই যে রাজনৈতিক দল ক্ষমতায় এসছে সিবিআই তাদের হাতে ছিল। গত 10 বছর ধরে সিবিআই পশ্চিমবাংলায় ডেলি প্যাসেঞ্জারই হোক, এখানে অফিস করা বলুন, সেখানে বড় বড় অফিসাররা আসা বলুন, প্রচুর হয়েছে, কিন্তু গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, নিয়োগ দুর্নীতি, মিউনিসিপ্যালিটি ইত্যাদি ইত্যাদি যা আছে, আমি যে নামগুলো ভুলেও গেলাম, কোনো একটি তদন্ত আজ পর্যন্ত চার্জশিট হয়ে উঠলো না। একটি তদন্ত আজ অব্দি অমুক 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 অভিযুক্ত তার শাস্তির সুপারিশ হলো না। কেন হলো না? কে আটকাচ্ছিল? কেন্দ্রীয় সরকার তো 14 সাল থেকেই বিজেপি, তার তো আটকানোর কথা নয়। তাহলে কোন ফাঁদে গিয়ে সিবিআই আটকে পড়লো, এই প্রশ্নটা আজকে যদি বিধানসভায় উঠতো তাহলে তার উত্তর সাধারণ মানুষ জানতে পারত। আমি আরেকটু জানতে চাইছি যে তুমি তো বারবার করেই অভয়ার মা সম্পর্কে, কাকিমা সম্পর্কে অত্যন্ত সংবেদনশীল মন্তব্য করেছো, নির্বাচনে হারার পরে কথা হয়েছে না? আর কথা হয়? আর কথা হয়নি। এখন ভদ্রমহিলাকে তিনি তো নির্বাচনের পরে খুব মর্মস্পর্শী একটি পোস্টও করেছিলেন যে যারা আমার আচরণে ব্যথা পেয়েছেন তারা আমাকে ক্ষমা করুন, এই মর্মবস্তু ছিল তার পোস্টের। কারণ একটি রাজনৈতিক দলের ছত্রছায়া এলে তো বাকিদেরকে, তিনি তো সবার হয়ে উঠতে পারলেন না, কিন্তু আজকে তিনি বিধায়ক। কি পরামর্শ থাকবে? পানিহাটির কি সমস্যা দেখেছো, কি পরামর্শ থাকবে, বা ব্যক্তিগতভাবে কাকিমার উদ্দেশ্যে কি বলবে? পানিহাটির সমস্যা তো জমা জল জঞ্জালের সমস্যা, সেটা এখনো পর্যন্ত তার কোনো সলিউশন হয়নি। পুরসভাটা কার্যত ডিফাং অবস্থায় পড়ে রয়েছে,
বিজেপির কিছু নেতা পুরসভায় যাচ্ছেন, এটা ওটা করছেন, নানা রকম এখন সরকারে এসছেন বলে নানা রকম কাজ যা হয় আর কি, শুরুতে অতি উৎসাহের ফলে সেগুলো কিছু করার চেষ্টা করছেন পুরসভায় গিয়ে। এলাকায় যা কাজ হচ্ছে সেটা কোনো পরিকল্পনায় হচ্ছে না। আগরপাড়া ইস্ট স্টেশন রোডের সেখানে জমা জল বলুন, বা রাসমণি মোড় থেকে গোশালার রাস্তায় জঞ্জাল বলুন, এই সমস্ত সমস্যার জন্য একটা সুপরিকল্পনার প্রয়োজন আছে। সেটা বিধায়ক হিসেবে উনি কিভাবে করবেন সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না, কিন্তু সেই উন্নয়নের কাজ এলাকায় করতে হবে। পুরসভায় সঠিকভাবে নিয়োগ হওয়া, সমস্ত পুরসভাতে কন্ট্রাকচুয়াল চাকরি যা ছিল তাদেরকে পার্মানেন্ট করা, তাদের পে স্কেল বাড়ানো, এই ধরনের কাজ যে কোনো বিধায়কের থেকে মানুষ এক্সপেক্ট করে। আর একটু বাড়তি কি, যে কথা নির্বাচনের সময় বিজেপির পক্ষ থেকে ওইখানে বলা হয়েছিল যে অভয়ার বিচার, আমরা এক ধাপ এগিয়ে বলেছিলাম অভয়াদের বিচার। অভয়ার মতো যে ঘটনা ঘটে যাচ্ছে এই সময়, সেই ঘটনারও প্রতিবাদ, এবং একই রকমভাবে তারও হচ্ছে যে অপরাধীদের শাস্তির দাবি। এইটা কিন্তু আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে সবসময় আমরা বিধায়কদের দিকে এইভাবেই তাকিয়ে থাকি যে যে কোনো ঘটনার একই রকমভাবে তারা প্রতিবাদ করবেন, সেইটা হচ্ছে কিনা সেদিকে কিন্তু মানুষের নজর থাকবে। তুমি একদম, আমি বুঝতে পারছি যে পানিহাটি তুমি হাতের তালুর মতো, এবং তুমি তো আমাকে বলেও ছিলে অনেকবার কলকাতা তোমার নির্বাচনের প্রচারে, আমি বেশ কয়েকবার গিয়েছি যে এই সমস্যা এই করতে চাই, করার সুযোগ পাওনি, মানুষ দেননি, অন্য কথা। কিন্তু পানিহাটি তোমার মানে চক আউট করে রেখেছো পানিহাটি সম্পর্কে, সেটা বুঝতে পারছি, ফাইন। আগরপাড়ায় বা বিভিন্ন জায়গায় অথচ বিস্তীর্ণ জায়গায় তুমি গার্গী চ্যাটার্জিরা, তোমরা রাত জাগলে গার্গীদিরা, তোমরা বুলডোজারের সামনে বুক পেতে দিলে, মানে এই বুলডোজার রাজনীতি কি তোমাদেরকে কিছুটা স্পেস করে দিল হকার উচ্ছেদ? স্পেসের বিষয় নয়, কারণ স্পেসের বিষয় নয়, বিধানসভায় শক্তি বেড়েছে যেটা পরের প্রশ্ন হতে পারে সেই বিষয় নয়। বৃন্দা কারাত যখন দিল্লিতে বুলডোজারের সামনে রুখে দাঁড়িয়েছিলেন, তখন দিল্লি বিধানসভায় আমাদের সদস্য সংখ্যা কত ছিল, কি লোকসভায় সদস্য সংখ্যা কত ছিল, সেইটা ভেবে যাননি। কিন্তু ছেড়ে দাও, মানে ভোটের পার্সেন্টেজ 2.5 রামপুরহাটে সঞ্জীব মল্লিক আগের বার যখন হকার উচ্ছেদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, তখনও কিন্তু তৃণমূলের সরকার এবং বিধানসভার ভেতরে বামপন্থীদের উপস্থিতি নেই, নৌশাদ আছেন জোট প্রার্থী হিসেবে। ফলে তখনও কিন্তু আমরা এইটা ভেবে যাই। এখনো যখন গার্গীদিরা বা আরো বহু কমরেড দক্ষিণ, উত্তর, হাওড়া, হুগলি, কলকাতা, মেদিনীপুর, নদিয়া, সর্বত্র হচ্ছে রাত জাগছেন, সৃজন অ্যারেস্ট হলো, প্রত্যেকে সৃজন অ্যারেস্ট হলো, সেই রাত্রে কতজন আহত হলেন, সুজনদা ওই বয়সে মানে ভাবা যায় না। কথাটা হচ্ছে যে কিন্তু আক্রমণ হলো, আক্রান্ত হলো, সব ঠিক আছে, কিন্তু পুলিশ এবং রাজ্য সরকার, একথা শিয়ালদায় বড় রেলের কর্তারা স্পষ্ট করে বলেছেন যে এতদিন আমরা রাজ্য সরকারের সহযোগিতা পেয়েছি, এইবারে আমরা হচ্ছে সব উচ্ছেদ করে দেবো। মানে রাজ্য সরকার প্রথম 1 মাস তিনি চক আউট করলেন যে গরিব মানুষের পেটে লাথি মেরেই চলবে। তুমি যদি মাস্টার স্ট্রোক বলো তাহলে এইটাই কি মাস্টার স্ট্রোক, যে গরিব মানুষের পেটে লাথি মেরে একটা সরকার প্রথম 1 মাসে রীতিমতো বাজ পড়ছে, মানে সরকারও তোমাদের মানে সিআইটিও দপ্তরে এরকম বাজ পড়ছে। যাই হোক, টেম্পারেচারটা কমবে আর কি, গরমটা কমবে। তাহলে যেটাই ছিলাম যে প্রথম 1 মাস সরকার চক আউট করলেন যে গরিব মানুষের পেটের ওপর দিয়েই তার সরকারটা চলবে। ভালো কাজ তো বেশ কিছু হয়েছে, বেশ কিছু ভালো প্রকল্প এসেছে। হ্যাঁ, প্রকল্পগুলো চালু হোক, প্রকল্পগুলো চালু হলে অবশ্যই তার ভালো কথা বলা হবে। এই যে মিড ডে মিল কর্মীরা, তাদের কি চিংড়িঘাটা থেকে নিউ টাউন অব্দি যে এলিভেটেড করিডোর হবে সেটা ব্যবহার করবেন না? 100বার করো, কেন করবেন না? এটা একটা এই এখন নতুন যে তাহলে আরেকটু তাত্ত্বিক কথায় যেত, এখন এই যে নয়া ফ্যাসিবাদ বলে যে জিনিস চালু করার চেষ্টা করছে বিজেপি, তার মূল কথা হচ্ছে যে কোনো যুক্তিবাদকে ধ্বংস করে দেওয়া। যুক্তিবাদ ধ্বংস কিরকম? কালকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম যে আচ্ছা বাচ্চারা স্কুলে ডিম খেতে পারবে না, এই নিম্নবিত্ত পরিবারের বাচ্চারা স্কুলে একটু ডিম খাবে না, ওইটাই তো তার গোটা দিনের পুষ্টি। যাদের পক্ষে আর পুষ্টি জোগাড় করা সম্ভব হচ্ছে না, সেই গরিব পরিবার, নিম্নবিত্ত পরিবার, পাল্টা যুক্তি এলো যে ও তাহলে বাম আমলে কি শুধুমাত্র চিকেন, মাটন, গলদা চিংড়ি, দারুণ দারুণ মেনুর কথা বলা হয়েছে। মানে এই যে যুক্তিবোধটাকে ধ্বংস করে ফেলা, যে বাচ্চারা স্কুলে যাবে পুষ্টির জন্য, সেখানে তারা পুষ্টি পাবে কারণ তার পরিবার, এই সরকার তাকে কাজ দিতে পারছে না বলে তাদের পক্ষে বাড়িতে আলাদা করে পুষ্টি জোগাড় করা সম্ভব হচ্ছে না। এখনো গ্রামেগঞ্জে দেখা যায় যে, আমি তো গ্রামেগঞ্জে ঘুরে বেড়াই, দেখা যায় যে গরিব বাড়ির মহিলারা দোকানে গিয়ে একটু বড় ডিম দিও, দেখে বড় খারাপ লাগে, একটু বড় ডিম বাচ্চাকে খাওয়াতে চান। এবং গ্রামের কথা তুমি বলেছো, ঢাকুরিয়া স্টেশনের কাছে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় ডিমের দোকানের কথা বলতে পারি, ছোট ডিম বড় ডিমের দামের তফাৎ আছে।
দামের তফাৎ হয়ে যায়, মানে যে কোনো কিছুর মধ্যে ওই পুঁজি ঢুকে ওখান থেকে হচ্ছে নিংড়ে বাড়তি টাকা নিয়ে নেওয়ার চেষ্টা। কালকেই বিকাশবাবুর সঙ্গে কথা হচ্ছিল, বিকাশবাবু তো বস্তি অঞ্চলে বেড়ে ওঠা, কালীঘাটে, তোমারও বেড়ে ওঠাটা ওই কলোনি অঞ্চল, কলোনি অঞ্চলে, কলোনি, হ্যাঁ, পূর্ববঙ্গের পুরো পরিবার, উদ্বাস্তু পরিবার। তোমার শৈশবেও কি ওই আমাদের কথা হচ্ছিল কালকে যে গেরি গুগলি খেয়ে, আমিও কলোনি অঞ্চলেই বড় হওয়া সবকিছু, গেরি গুগলি খেয়ে বা আলুর খোসা, লাউয়ের খোসা, আলুর খোসা ভাজা, লাউয়ের খোসা ভাজা খুবই পছন্দের খাবার ছিল। মানে ইউটিলিটিটাকে, মানে যত ম্যাক্সিমাম ইউটিলিটিটাকে, এরকম বন্ধু বান্ধব সময় ছিল যে পরিবারে ডিম এলে তারা দুই ভাই কার্যত তাদের একটা ডিম অর্ধেক করেও খেতে হতো। আমরা অ্যাকচুয়ালি ছোটবেলায়, মানে এখন যারা, মানে একদম আমাদের ছোটবেলায়, মানে আমরা যারা 40-এর আশেপাশে আর কি, মানে এখন যারা 20, 25, 30 তারা কতটা বুঝবে জানি না, আমরা সেই সুতো দিয়ে ডিম ভাগ করি, একদম একদম তাই হতো। গোটা ডিম যে খাওয়া যায় আমরা জানতাম না। পরিবার হয়তো আজকে আরেকটু ভালো অর্থনৈতিক একদম, তার প্রয়োজন পড়ছে একদম, কিন্তু যাদের প্রয়োজন পড়ছে তাদের জন্য ডিমটা বন্ধ করে দেওয়া তো উচিত নয়। ফলে যেমন মিড ডে মিল কর্মী যারা বা আশা কর্মী যারা, তাদের মাইনে বাড়ছে, সিভিক ভলেন্টিয়ারদের মাইনে বাড়ছে, এটা যেমন ভালো, তেমনি আবার যে সেলফ হেল্প গ্রুপগুলো স্কুলে রান্না করতো তাদের যদি কালকে চাকরি চলে যায়, সেই মানুষগুলো কোথায় গিয়ে দাঁড়ায়? এবার আমার এটাও মানুষের সরকারের চাকরি থেকেও খুব লাভ নেই। তোমরা সিআইটিও করছো, তোমাদের নিশ্চয়ই ট্রেড ইউনিয়নের মধ্যেও আছে, তাদের যে কি বেহাল দশা, তাদের বেতনের 200 টাকা 250 টাকা বেতন আজকের মূল্য, এই মূল্য বৃদ্ধির বাজারে, তাদের চাকরি থেকেই বা লাভ কি? চাকরিটা থাকানোরই তো লড়াই। বিজেপি তো চাইবেই যে এই যন্ত্রণায় সে চাকরিটা ছেড়ে দিক, তাহলে গোটাটা ও এমন একটি বেসরকারি সংস্থার হাতে দিয়ে দিতে পারে যাদের সাথে ইন্টারন্যাশনাল কর্পোরেটের যোগাযোগ আছে, এদিকে ফান্ডটা মিড ডে মিলের জন্য প্রাপ্য বরাদ্দ অর্থটা বেড়ে যাবে, আর সেই টাকাটা যেখানে যাচ্ছে, যে সংস্থার কাছে যাচ্ছে, তাদের এই সংক্রান্ত অডিট নিয়ে কর্ণাটকে, উড়িষ্যায়, অন্য অন্য রাজ্যে গত 10 বছর ধরে তাদের প্রশ্নের সম্মুখে পড়তে হয়েছে। যখন এরা বাধ্য হবেন কম মাইনের জন্য চাকরি ছেড়ে দিতে, সরকার বলবে দেখো আমি তো লোক পাচ্ছি না, তাহলে আমি এদেরকে দিয়ে দিলাম। আসলে আমার কোনো দোষ নেই বলে সরকার নিজেদের বাঁচিয়ে নেবেন, এবং এই যে বাড়তি টাকাটা, এই বাড়তি টাকাটা আসলে তাদের হাতে যাবে যাদের সংস্থা গত 10 বছর ধরে বিভিন্ন রাজ্যে সঠিক অডিট দিতে পারেন। আমি জেনারেলি একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে আরেকজন রাজনৈতিক ব্যক্তিত্বের মন্তব্য তুলে ধরে প্রতি মন্তব্য করতে বলি না, কারণ তিনি অন্যের মন্তব্যের দায় কি করে নেবেন। কিন্তু এটা যেহেতু বিধানসভায় বলেছেন, মানে একদম অন ক্যামেরা বলেছেন, বিধানসভার মতো জায়গায় বলেছেন সজল ঘোষ, আমি সেই জায়গায় আসছি। সজলবাবু বিধায়ক হয়েছেন সুবাপ্তা, তিনি বলছিলেন যে তৃণমূলকে উদ্দেশ্য করে বলছিলেন যে শুধু চুন, এই বালি, পাথর, কয়লা এসবে প্রোটিন নেই, রাজমা, সয়াবিন, পনিরেও প্রোটিন আছে, একটু গিয়ে খেয়ে দেখুন না। তোমাদের উদ্দেশ্যে বলেননি, কিন্তু তৃণমূলের উদ্দেশ্যে বলেছেন। বক্তব্যটা হচ্ছে যেটা, যে এই সমস্ত খাবারেও তো প্রোটিন আছে, তাহলে তোমরা প্রোটিনের বিষয়টা তো প্রোটিনের জন্য নয়। প্রথম কথা হচ্ছে ডিম সহজপাচ্য প্রোটিন, পুষ্টি বিজ্ঞান এবং মানুষের খাদ্যাভ্যাসের চরিত্র মেনেই কিন্তু মিড ডে মিল চালু করা হয়। অন্য রাজ্যে যেখানে মানুষের খাদ্যাভ্যাসের চরিত্র ধরন অন্যরকম, সেখানে অন্যরকম খাদ্যাভ্যাস হতে পারে, কোনো অসুবিধা নেই। আজকে দক্ষিণ ভারতে গেলে তুমি এই ভাত আর শুক্তো আর হচ্ছে যে লাবড়া তরকারি খেতে পারবে না, ওখানকার ধরনে তোমাকে খেতে হবে। গুজরাটে গেলে সেখানকার ধরনে খেতে হবে। ঠিক, হ্যাঁ। তাহলে পশ্চিমবাংলায় যখন এই যে কোনো কিছু জোর করে, আজকে গুজরাটে যদি জোর করে হচ্ছে যে ওখানে রাজমা কি গাঠিয়া ইত্যাদির বদলে জোর করে অন্য কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে, সেটাতেও যেমন বামপন্থীরা প্রতিবাদ করবে, তেমনি আবার এখানে ডিম, মাছ, মাংস এটা ওটার বিরুদ্ধে যদি জোর করে অন্য কিছু চাপিয়ে দেওয়া হয়, তাহলে আমরা প্রতিবাদ করব। ব্যক্তিগত অভিজ্ঞতা একটা পয়েন্ট আমার আছে, যেটা আমি জানি না সজল বাবু ভবিষ্যতে কখনো উত্তর দেবেন কিনা। নির্বাচনের আগে এই বিজেপির নেতারা, এই অনুরাগ ঠাকুর, অমুক তমুক, তারা এসেছিলেন 5 স্টার হোটেলে, মাছ ভাত মেনু ছিল, মিডিয়া ডেকে ছবি তোলানো হলো। আমি থামাচ্ছি না, আমি অ্যাডিশন বলছি, অনুরাগ ঠাকুর 5 স্টার হোটেল যেতে হবে না, পাড়ায় পাড়ায় বিজেপি মাছ ভাত খাওয়ার মানে বিভিন্ন কর্মসূচি বলা যায় যে বিজেপি পক্ষদলীয় ভাবে করা হয়েছে। এইটা কেন করা হলো? পাড়ায় করা হলো কারণ মানুষের খাদ্যাভ্যাস তাই, মানুষ তাই খায়, মানুষ আনন্দ পেয়েছে, বিজেপির লোকেরা এসে খাইয়ে দিল। এবং আমরা তখন প্রশ্ন করেছিলাম তোমাদেরকে যে তাহলে কি তোমাদের এই যে তোমরা ন্যারেটিভ সেট করেছিলে যে বিজেপি এলে খাওয়া যাবে না, এইটা বিজেপি তো ওই জন্যই অনুরাগ ঠাকুরকে সামনে এনে হাজির করিয়েছিল, মিডিয়াকে ডেকে নিয়ে ছবি তুলেছিল যে আমরা ক্ষমতায় এলে মাছ ভাত খাওয়াটা বন্ধ হবে না। শ্রমিক ভট্টাচার্য যেদিন রাজ্য সভাপতি হিসেবে শপথ নিলেন, সেদিনেরও মেনুতে এইসব মাছ মাংস জাতীয় এইসব খাবার ছিল। কিন্তু এখন এই যে নতুন করে
এই ইসকন এটা ওটা চালু করার চেষ্টা হলো, এই যে নিরামিষ খাবার চালু করার চেষ্টা, এবং শুধু নিরামিষ নয়, আমি আজকে দেখছিলাম যে সম্ভবত ইসকনের খাদ্য তালিকায় মুসুর ডালও নেই। না, মুসুর ডাল সেটাও একটা প্রোটিনের উৎস, একদম, একদম। যেটা দেওয়া প্রয়োজন বাচ্চাদের, সেইটাও কেন খাদ্য তালিকা থেকে বাদ যাবে? কারণ ওই সংস্থা মনে করে যে আমিষ, ওই সংস্থা মনে করে যে ওইটা আমিষ, আমিষ। কিন্তু বেশি অন্যান্য জায়গায় আবার দক্ষিণ ভারতে চলে গেলে পেঁয়াজটাকে আমিষ ধরা হয় না। ফলে এই যে ভারতবর্ষের বৈচিত্র্য, হুম। এইটাকে বিজেপি ব্যাপক ভয় পায়। সেই জন্যই এক দেশ এক ভোট, এক দেশ এক নীতি, এক দেশ এক খাবার, এইটা ওরা তৈরি করতে চাইছে। এবং যখনই এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ভারতবর্ষে ওরা কোনো কিছু চাপিয়ে দিতে চাইবে, বামপন্থীরা অবশ্যই তার বিরুদ্ধে প্রতিরোধের ব্যারিকেড করবে। সেটা ডিম হতে পারে, সেটা সংস্কৃতি হতে পারে, সেটা রাজনীতির চর্চা হতে পারে, যা কিছু হতে পারে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি, মানে কোনো পক্ষ অবলম্বন না করেই একদম নির্ভেজাল সত্য বলছি, নির্মোহ সত্য বলছি, যে গাঁয়ে-গঞ্জে বা শহরেও বিভিন্ন জায়গায় বাচ্চারা মিড ডে মিলে মাংস হলে পরে অ্যাটেন্ডেন্স বেড়ে যায়। মানে তাদের যে আনন্দ, স্বাভাবিক তো, তাদের যে আনন্দ, এইটার আনন্দ এবং বাড়ি ফিরে যাওয়ার যে যন্ত্রণা। এবং যে কোনো সার্ভে তুমি যদি যে কোনো আর্থসামাজিক স্তরের বাচ্চাদের নিয়ে করো, তোমার কি খেতে ভালো লাগে বাবু? মাংস। সেটা আমাদের এখানে এটাই বাস্তব। এটাই এই বাস্তব। কারণটাই আমরা বলছিলাম যে পশ্চিম বাংলায় মানুষের খাদ্যাভ্যাস এইটা। হ্যাঁ। আমি যেমন অন্য জায়গায় কিছু চাপাতে যাব না, অন্যদেরকেও এখানে চাপিয়ে আনতে দেব না। এইটা বিজেপি ইলেকশনের আগে ওদের ফলস প্রপাগান্ডা করা দরকার ছিল, অনুরাগ ঠাকুরকে সামনে হাজির করেছে, কিন্তু এইটাই তো আসল বিজেপি। এবং আমি বলছি বিজেপির এই চেহারা হয়ে যদি হচ্ছে তো নিরামিষ ইত্যাদি, তাহলে উত্তর পূর্ব ভারতের বিজেপি নেতাদের দিয়ে ওরা বলাক যে না আমিষ খেতে হবে না, নিরামিষ খাবো। উত্তর পূর্ব ভারতের যে কোনো রাজ্যের বিজেপি নেতাদের দিয়ে ওরা এই কথাটা বলাতে পারবে না যে আমিষ খাওয়া বন্ধ হয়ে গেল, নিরামিষই খাওয়া পারবে না। এবং আমি যদি মানে আলোচনা অন্য বিতর্কে চলে যাই, মানে বিতর্ক তো অহেতুক টিয়ার মানে আমাদের ভিউয়ের জন্য চাই না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে মণিপুরের বা উত্তর পূর্ব ভারতের বিজেপি নেতারা তারা তো রীতিমতো মানে গোমাংস আহার করে, খাবেন নাই বা কেন? এবং তারা তাদেরকে দিয়ে বলানো যায় না। যে কোনো মাংস, সেটা যদি রেড মিট হয় কোট আনকোট, হ্যাঁ। তাহলে সেটা একটা প্রোটিনের উৎস। হ্যাঁ। তাহলে প্রোটিনের উৎস কেউ যদি গ্রহণ করতে চান তার মধ্যে কোনো অসুবিধার ব্যাপার নেই। হ্যাঁ। এবার কেউ যদি মনে করেন না আমি খাবো না, এখানে আমি নিরামিষ disclaimer, আমি খাবো, কোনো খাবেন। খাবারকেই কিন্তু প্রমোট করছি না। না, কেউ নিরামিষ খেতে চাইলে খাবেন, কোনো অসুবিধা নেই। কেউ আমিষ খেতে চাইলে খাবেন, তাতেও কোনো অসুবিধা থাকার কথা নয়। কিন্তু বিজেপি এখানে জোর করে যে অসুবিধাটা তৈরি করার চেষ্টা করছে, এটা তো একদিকে প্রোটিনের সমস্যা তৈরি হবে, আরেকদিকে হচ্ছে যারা রান্না করেন এই সেলফ হেল্প গ্রুপ, তাদের কি হবে? 3 নম্বর কথা হচ্ছে হঠাৎ করে যে একটি সংস্থা দায়িত্ব পেয়ে গেল, এদের কি তাহলে টেন্ডার করতে হয় না? কিছু টেন্ডারের কোনো নিয়ম কানুন প্রথম দিন থেকেই চালু করা হবে না? এই মাস্টার স্ট্রোক যে বিজেপি প্রথম দিন থেকে চালু করছে, বা রাস্তার নাম বদলে দেওয়ার মাস্টার স্ট্রোক চালু করছে, এই মাস্টার স্ট্রোকে কিন্তু মানুষের জীবনের রোজকার যন্ত্রণা সেটা বিন্দুমাত্র কমবে না, বা সেটা বদলাবেও না। রাস্তার নাম বদলে যেতেই পারে, ক্ষমতা আছে সব বদলে দিলাম, নাম বদলের দায়িত্ব, সেই নাম আবার বদলে দেওয়া যেতে নাম পারে। বদলের দায়িত্ব যাকে দেওয়া হয়েছে তিনিই আরেকজন বিতর্কিত চরিত্র আর কি। বিতর্ক তো শুরু থেকে এদের পিছু ছাড়ছে না, যাই হোক। কিন্তু নাম বদলে গেলেও মানুষের জীবন যন্ত্রণা কিন্তু বদলে যাচ্ছে না। এই জীবন যন্ত্রণাটা বদলানোর জন্য সরকার বদল হয়েছে, এইটা তৃণমূল মনে রাখেনি বলে তাদের আজকে এই অবস্থা হয়েছে। আমার এর পরের প্রশ্নটা কলতান্দা, সেটা নিছক রাজনৈতিক নয়, মানে হয়তো রাজনৈতিক, ভীষণভাবেই রাজনৈতিক, দলীয় রাজনৈতিক নয়, সামাজিক। মণিপুরের বিজেপি নেতাকে দিয়ে তুমি বলাতে পারছো না যে আমরা নিরামিষ খাবো বা কিছু। পশ্চিমবাংলার বিজেপি নেতারা এবং তাদের যারা সমর্থক বলো বা যারা ব্যক্তি জীবনে হয়তো খাদ্যাভ্যাসের দিক থেকে আমিষাসী, তারাও কিন্তু এখানে নিজেদের অবস্থান থেকে সরে আসে, মানে বাঙালি অস্মিতা কি প্রশ্নের মুখে পড়ছে? না, যুক্তিবোধটা প্রশ্নের মুখে পড়ছে। বিজেপি এমন একটা সমাজ তৈরি করতে চাইছে যে সেখানে যুক্তিবোধ বলে কিছু থাকবে না। সেখানে গোটা একটা মব, তারা হচ্ছে যে একই জিনিস ক্রমাগত শুনতে 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 গোয়েবেলসের থিওরির মতো ওটাই আউড়ে যাবে। এই যে আমি বললাম না, সোশ্যাল মিডিয়া লিখলাম ডিমের প্রসঙ্গ, আর উল্টে চলে এলো বামেদের আমলে কি মাছ মাংস। হ্যাঁ, এটা চলছে একদম। এইটা আমি গোটা দিন সোশ্যাল মিডিয়া দেখলাম, বহু মানুষ একই জিনিস কপি পেস্ট করে লিখছে। এই যে নিজস্ব যুক্তিবোধ থেকে উঠে আসা উত্তর, অনেকে বিরোধিতা করেছেন খুব যুক্তি দিয়ে, আমিও আমার যুক্তি তাদেরকে দিয়েছি, তারা তাদের যুক্তি আমায় দিয়েছেন। খুবই সুস্থ বিতর্ক হয়েছে, সুস্থ বিতর্ক হয়েছে, আরো হোক আমরা চাই। কিন্তু কিছু মানুষ এরকম করছেন যে একই কথা লিখে যাচ্ছে। বিজেপি আসলে এই যুক্তিবোধটাকেই ধ্বংস করতে চাইছে, যে কারণে নিট পরীক্ষায় দুর্নীতি হয়েছে, ছাত্রছাত্রীরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এই ভয়ঙ্কর যন্ত্রণার বিরুদ্ধে মানুষের লড়াই, ধর্মেন্দ্র প্রধান মাননীয় মন্ত্রী বলছেন এরা সব টুকরে টুকরে জ্ঞান। এই যে যুক্তিবোধটা না থাকা, মানে আমার কাছে কোনো উত্তর নেই তাহলে আমি ওদেরকে দাগিয়ে দিলাম, আমার কাছে কোনো উত্তর নেই আমি ওদেরকে দেশদ্রোহী বলে দিলাম ইত্যাদি বলে,
এই যুক্তিবোধটা আসলে বিজেপি একটু 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 করে নষ্ট করে দিতে চাইছে। যে সরকার রাস্তায় নামাজ পড়ার ক্ষেত্রে অনুমতি দিল না, আচ্ছা সেই সরকার অন্য কোনো ধর্মীয় উৎসবেও কি এই অনুমতি আটকে দেবে? দেওয়া উচিত নয়। আমরা বলছি দেওয়া উচিত নয়, কোনো ধর্মীয় উৎসবে এটা দেওয়া উচিত নয়, কারণ ধর্ম মানুষের আবেগ। তাহলে কেন দেবেন? এই ধর্মের ক্ষেত্রে কেন দেবেন আর ওইটাই কেন দেবেন না? এই যুক্তিবোধ, এইটা নিয়ে আজকে রাস্তায় চর্চাটা আরো বেশি হওয়া প্রয়োজন। কলকাতা একটা অন্য প্রশ্ন করি। টিম মানে গত কয়েকদিন ধরেই বিজেপি সরকারে আসার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ডিম, এই যে ডিম্বাস্ত্র প্রয়োগ করা হচ্ছে, তোমাদের যারা রাজনৈতিক বিরোধী, আমি দেখলাম যে আমি আলাদা করে কারোর নাম করছি না, বিভিন্ন তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রী থেকে পাড়ার যারা ছোটখাটো যারা বিভিন্ন, তাদেরকে ডিম ছুঁড়ে মারা হচ্ছে, এই পরিমাণ ডিম নষ্ট হচ্ছে এবং বাচ্চাদেরকে ডিম দেওয়া হচ্ছে না। এই ডিম ছুঁড়ে মারাই কি মানে তোমাদের প্রবল প্রতিপক্ষ তৃণমূল এই ডিম্বাস্ত্রে যে ঘায়েল হচ্ছে, তোমরা কি খুশি? ডিম ছুঁড়ে মারাটা তো একটু মনে হচ্ছে এই আমাদেরকে খুব জ্বালিয়েছিলি, এবার ডিম খা। না, সাধারণ মানুষকে যারা জ্বালিয়েছিলেন তাদের আসলে জেল যাত্রাটা হওয়ার প্রয়োজন আছে। সাধারণ মানুষকে যারা জ্বালিয়েছিলেন, জেলের সঙ্গে ডিমটা হচ্ছে না, জেলের সঙ্গে কিন্তু ডিমটা হচ্ছে না সব ক্ষেত্রে। কয়েকজন নেতা গ্রেপ্তার হয়েছেন, দুর্নীতির অভিযোগ আছে, কিছু নেতাকে হয়তো আরো গ্রেপ্তার হবেন, দুর্নীতির অভিযোগ থাকবে, কিন্তু রাস্তায় কোমরে দড়ি পরিয়ে ঘোরানো, এইটা যদি পশ্চিমবাংলার সমাজ জীবনে একটা চালু প্রক্রিয়া হয়ে যায়, কালকে অন্য কোনো মিথ্যে অভিযোগে অন্য কাউকে রাস্তায় এরকম যদি হাঁটানো হয়, তাহলে কিন্তু মানুষ দূর থেকে দেখে বলবেন এটা তো অনেকদিন। এই মন্তব্যটা করলে তো এক্ষুনি কমেন্ট আসবে, মানে দর্শক লিখতে শুরু করেছেন, এই তো সিপে মুলু বলে একটা নতুন শব্দ, এই তো অসুবিধা নেই, তৃণমূলের হয়ে বলা শুরু করেছে। বিজেপির বহু মানুষ এই ধরনের মন্তব্য করেন, কোনো অসুবিধা নেই, বিতর্ক সুস্থ বিতর্ক হোক, কোনো অসুবিধা নেই। আমার কথা হচ্ছে যে সিবিআই গত 10 বছরে যদি তদন্ত ভালো করে করতে পারতো, তাহলে আজকে যাদের রাস্তায় দড়ি পুড়িয়ে ঘোরানো হচ্ছে তাদের অনেকের জেল যাত্রার যে মেয়াদ সেটা শুরু হয়ে কয়েক বছর হয়েও গেছে, সেটা সিবিআই করতে পারেনি। কেন পারেনি সেই প্রশ্ন কিন্তু বিধানসভার ভেতরে উঠছে না। হ্যাঁ, সিবিআই কে তো রাজ্য সরকারের কাছে অনুমতির প্রয়োজন ছিল না নেতা মন্ত্রীদের ধরার জন্য, কেন করতে পারেনি এই প্রশ্নটা বারংবার আমাদের করে যেতে হবে যে সিবিআই কি কারণে আটকেছিল। এখনো আমি যদি দেখি যে প্রথম বুলডোজারটা তপসিয়ায় চললো, অবৈধ বাড়ি ভাঙা টাঙা হবে ইত্যাদি, যারা ফ্ল্যাট কিনে এসেছিলেন তারা পড়লেন বিপদে, কারণ প্রমোটারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কাউন্সিলর নেই, এমএলএ নেই, বামপন্থীরা গিয়ে দাঁড়ালো, যে তৈরি হলো যে তোমরা দুর্নীতিগ্রস্ত বা অবৈধভাবে তৈরি হওয়া বাড়ি ভাঙার বিরুদ্ধে। আমরা বললাম গরিব মানুষ, সাধারণ মানুষ যারা ফ্ল্যাট কিনে এসেছেন, মধ্যবিত্ত, তিনি কিভাবে জানবেন ফ্ল্যাটটা কি, কোথায় 4 ইঞ্চি ছাড়া হয়েছে, কোথায় 10 ইঞ্চি ছাড়তে হবে? তাহলে প্রমোটারকে ধরুন, কাউন্সিলরকে ধরুন যিনি সইসাবুত করেছেন, ছাড় দিয়েছেন, এমএলএ কে ধরুন, ধরা হলো না। এবং সেই এমএলএ সাহেব ওই নতুন তৃণমূল যেটা আছে ওইটাতে জয়েন করে যাওয়ার পর কিন্তু তপসিয়ায় আর বুলডোজার চলছে না। অরূপ বিশ্বাস যেদিন চিঠি দিলেন যে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট আপাতত বন্ধ হয়ে যাক, পরের দিন পুলিশ ওই মেসি ঘটনার মামলায়, সম্ভবত শতদ্রু দত্তের করা মামলায়, পুলিশ বলল না উনি তো তদন্তে খুবই সহযোগিতা করছেন, এবং আদালতও কিন্তু রক্ষা কবচ দিয়েছে, আদালত রক্ষা কবচ দিয়ে দিল, কারণ পুলিশ বলল খুবই সহযোগিতা করছেন তদন্ত। তাহলে এই যে ট্রান্সফরমেশনটা, এইগুলোও কিন্তু লোকের চোখের সামনে থাকছে। আচ্ছা, তাহলে কলতান দাশগুপ্তকে আমার প্রশ্ন, কলতান দা, শুভেন্দু অধিকারীর মাননীয় মুখ্যমন্ত্রীর মাস্টার স্ট্রোক আছে, জাভেদ খানের মাস্টার স্ট্রোক আছে, অরূপ বিশ্বাসের মাস্টার স্ট্রোক আছে, সিপিআইএম মাস্টার স্ট্রোক দিতে পারছে না কেন? সিপিআইএম এর মাস্টার স্ট্রোক ওই স্টেশনের হকারদের গিয়ে জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন। সিপিআইএম এর মাস্টার স্ট্রোক ওই তপসিয়ায় যে মানুষগুলোর বাড়ির ছাদ উড়ে যাচ্ছিল, আপনি তাদের কাছে গেলে জানতে পারবেন। তামান্নার পরিবার জানে সিপিআইএম এর মাস্টার স্ট্রোক কি, যে কোনো মুহূর্তে প্রয়োজনের সময়, ক্রাইসিসের সময় আমার কোথায় বিধায়ক, কোথায় সাংসদ এসব না ভেবে লোকের পাশে দাঁড়িয়ে পড়া। এনজিও হয়ে গেলে হয়তো, এনজিও হয়ে গেলেই হয় না, একেবারে এটা রাজনীতিই তো। গরিব মানুষের পেটে যারা লাথি মারছে সেই রাজনীতির বিরুদ্ধে বাম রাজনীতি। আমি খুব সহজে কিন্তু এই প্রশ্নটা করলাম না, কারণ রেড ভলেন্টিয়ার্সদের সময় যাদের একজন অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ছিলে তুমি, সেই সময়টা কিন্তু মানে এই 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 অঞ্চলেরই তো ব্রেন চাইল্ড, এই 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 যে এই জায়গাটা, এজিসি বোস রোড, গণশক্তি ভবন, এই জায়গাটা থেকে এই রেড ভলেন্টিয়ারের মানে ভাবনা শুরু হওয়া। তখন কিন্তু বলা হয়েছিল সিপিআইএম এর লোকজনগুলো দারুণ, এই কলতান, মীনাক্ষী, সৃজন, দীপশিতা, তখন প্রতিকূলের নাম করা হতো। হ্যাঁ, এরা এনজিও হয়ে গেলে পারে, দারুণ চালাবে। 59-এ খাদ্য আন্দোলন হয়েছিল, বিরাট লড়াই। এইরকম ভাবনা নিয়ে তো খাদ্য আন্দোলন হয়নি যে আমরা 60 সালেই হচ্ছে বিধানসভা দখল করে ফেলব। ভিত তৈরির কাজটা হয়েছিল।
এখনো আমরা সেই ভিত তৈরির কাজই করছি। ভিত তো তৈরি হলো না কলতান দাস, শূন্য তো। না, কোথায় শুনবো? ওই তো এরপরে শূন্য ছিল, রেড ভলেন্টিয়ারের পরে এখন এক হয়েছে। কথাটা হচ্ছে যে রাজনীতিতে প্রকৃত বিরোধী সেটা তো রাস্তার লড়াইতে ঠিক হবে। যারা আজকে 80 জন না 70 জন না 60 জন কজন প্রকৃত বিরোধী আছে বোঝা যাচ্ছে না, তারা বিধানসভা নির্বাচনের পর থেকে আজ পর্যন্ত কোনো একটি বিষয়ে রাস্তায় নামতে পারেনি। ঠিক এই জায়গায় আমার বিরোধী দলনেতা থেকে এই যে যিনি নামে বিরোধী দলনেতা হয়েছেন আর কি বিজেপির ছাতার তলায়, তিনি থেকে আরম্ভ করে কোন বিধায়ক সাংসদ রাস্তায় নেমে মানুষের পাশে দাঁড়িয়ে? না ফাইন, এই প্রশ্ন আমি আমার চ্যানেলে করেছি। এটা আমারও প্রশ্ন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হয়েছেন, সুবক্তা, পণ্ডিত মানুষ, সবকিছু, যদিও তার বিরুদ্ধে প্লেগিয়ারিজমের একটা অভিযোগ ছিল, যাক সেটা কতটা সত্যি কতটা মিথ্যে সে সময় বলবে, আমি অন্য ব্যক্তিগত বিষয়ে যাব না। কিন্তু তিনি তো পথের রাজনীতি করেছেন, অমিত মিত্র ধুতি ধরে টেনেছিলেন, এগুলো তো উনি জানেন। তাহলে এখন কেন বিজেপির মানে রাজার কাপড় ধরে টানার যে ব্যাপারটা, আমি রূপকার্থে বলছি, সেটা কেন করছেন না, পথে নামছেন না? রাজার কাপড় ধরে আছেন তো, টানবেন কি করে? ওই রাজার কাপড় ধরে আছেন বলে তো বেঁচে যাচ্ছেন, উনি একা নন। যারা যারা এইসব নতুন তৃণমূলে গেছেন প্রত্যেককেই রাজার পায়ের তলায় থাকতে হবে, না হলে তার ফাইল খুলে যাবে। আর যদি রাজার পায়ের তলায় ভালো করে থাকতে পারেন, তাহলে এই ঘরে নেই অন্য ঘরে এরকম দেখাতে পারি, পুরোনো ফাইলের ওপর যে ধুলো জমে, তাদের নামে সিবিআই সিআইডিতে যেসব ফাইল আছে ওই ফাইলের ওপরও পুরো ধুলো জমে যাবে, ওই ফাইল আর আগামী 5 বছরে খোলা হবে না। ওই ডিলের ভিত্তিতেই তো নতুন তৃণমূলে সব গেছে। বৃষ্টির দুপুরে তুমি অনেকটা সময় দিলে, এবার একটু চা খাবো, তোমরা অত্যন্ত কার্পণ্য করবে, চায়ে চিনি দেবে না, দুধ দেবে না, কিন্তু আমার একদম, তোমাদের অফিসে এসি নেই, এই দরদর করে ঘামছি। আমি কিন্তু যে কোনো অন্য রাজনৈতিক দলের অফিসে গিয়ে কিছু মিনিমাম অ্যামেনিটিস পাই। হ্যাঁ, সেখানকার এখানে ভালোবাসাটা আছে, খাতিরদারিটা অন্যরকম হয়। যাক, সেটা অন্য কথা। আমার প্রশ্ন হচ্ছে যে কলতান দাশগুপ্ত তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের জুনিয়র, প্রায় কন্টেম্পোরারি এসএফআই-তে বলা যায়। না, অনেক সিনিয়র। হ্যাঁ, আমি বলছি এসএফআই টেনিওরটা, মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং কলতান দাশগুপ্ত একসঙ্গে এসএফআই-তে করেছেন, স্তর দুটো আলাদা হতে পারে। একটু আফসোস হয় নাকি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই সময় রাজ্যসভার সদস্য, ব্লু আইড বয়, তৃণমূলে গেলেন, আইএনটিইউসি টিটিইউসির সভাপতি হলেন, রাজ্যসভার হলেন, বিধায়ক হলেন, তোমরা আমরা তো রাজনীতিতে নিজেকে বদলাতে আসিনি, সমাজটা বদলাতে এসেছি। শুধু নিজের জন্য ভালো জামা কাপড় হবে এই ভেবে তো রাজনীতিতে আসিনি, সমাজের সব লোক যাতে দুটো ভালো জামা কাপড় পরতে পারে সেই ভেবে রাজনীতিতে এসেছি। নিজে পোলাও মাংস খাবো এই ভেবে আমরা রাজনীতিতে আসিনি, সব মানুষ দুবেলা দুমুঠো ভাত খেতে পাবে সেই জন্যই এই রাজনীতিতে আছি। এই রাজনীতিটা আত্মস্থ করেছি। যারা মুখস্থ করেছেন তারা আসলে এই পরিবেশ বদলে অন্য পরিবেশ হলে অন্য নামটা মুখস্থ করে নিয়েছেন দ্রুত। আমরা তো আত্মস্থ করেছি, শরীরে রক্ত মাংসে মজ্জায় মগজে যেটা আত্মস্থ করে ফেলেছি, এই গোটা জীবন সেই মেহনতি মানুষের লড়াইতেই আমরা নিয়ে যাব, তাতে নিজের এই জামাটা আরো 10 বছর থাকলে থেকে যাবে। কলতান দাশগুপ্ত মায়ের কাছে গিয়ে সেই ছবি, কন্যা ভূমিষ্ঠ হচ্ছে তখন, মানে একদম অ্যাডভান্স স্টেজ, তখন কলতান দাশগুপ্ত জেলে। আমি মনে করছি মানে ওই সময়টার কথাই যদি বললে, তাহলে ওই সময় গোটা পার্টি কিভাবে পরিবারের পাশে দাঁড়িয়েছিল তোমাদের অভিজ্ঞতা আছে। আমি জেলের ভেতরে ছিলাম, মায়ের পাশে, স্ত্রীর পাশে, গোটা পরিবারে সেই সময় কিভাবে চলবে না চলবে, ওই যে দাঁড়ানোটা, এইটা তো একটা পাওয়া জীবনে। আজকে নতুন তৃণমূল পুরনো তৃণমূল কে কার পাশে দাঁড়াচ্ছে? ক্ষমতা তো দখল করে নিয়েছে, কিন্তু পাশে দাঁড়ানোর দুটো লোক নেই। এই ক্রাইসিসটা বামপন্থী রাজনীতিতে কোনোদিন হবে না। একটা কথা ছোট থেকে শুনে আসছি যে ওয়ান হু ইজ নট কমিউনিস্ট বিফোর 30 ইজ হার্টলেস, and one who is communist after 30 is headless. তোমার তো 30 কেন, তোমার 40 পেরিয়ে গেছে। তোমাকে মানে এই মানে একটা স্বপ্ন যে আবার সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বা সমাজতন্ত্র প্রতিষ্ঠিত না হলেও অঙ্গরাজ্যে সরকারে আসবে, মানুষকে রিলিফ দেবে, এই যে তোমাদের কথা। মানুষকে রিলিফ দেওয়ার কাজ সেটা একদম না। কেন অবাস্তব মনে হবে? মানুষকে রিলিফ দেওয়ার হাতে কলমে কাজ তো আমরা হাবড়া স্টেশনে করছি। মানুষকে রিলিফ দেওয়ার কাজ হাতে কলমে যাদবপুরে, দমদমে, এখানে ওখানে স্টেশনে দাঁড়িয়ে হচ্ছে যে বুলডোজারের সামনে বুক পেতে দিচ্ছে, হাতে কলমে কাজ হচ্ছে। ময়লা হেলমেট পরে র্যাপিডো চড়ে সেই যাদবপুরে, সেই বাঘাযতীনে, সেই ফিরে গিয়ে, সেই কলোনিতে ফিরে গিয়ে রাত্রিবেলা একটা এসি নেই গিয়ে শুয়ে পড়া। তুমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উত্থানটা দেখো তো, পলিটিক্যাল উত্থান। একটা মানুষের অ্যাম্বিশন থাকবে না তো কি থাকবে? রাজনীতি মানে হাউ ক্যান ইউ ব্লেম হিম? রাজনীতিতে এসছি কি করতে? রাজনীতিতে এসছি যদি শুধু নিজের নেতা মন্ত্রী হতে, তাহলে নিজে নিজে অনেক বড় বড় হয়ে গেছি, অনেকে অনেক বড় হয়েছেন, খুব ভালো। কিন্তু কটা মানুষের উপকারে লেগেছি, এইটা যদি তুমি কোনো বামপন্থী নেতাদের জিজ্ঞেস করো, তারা সংখ্যা গুণে বলতে পারবেন না। আর যদি এই নতুন তৃণমূল পুরনো তৃণমূলে জিজ্ঞেস করো, হাতের করের বোধহয় 1-এর পর 2 যাবে না।
পাশে দুটো লোক নেই আজকে, নতুন তৃণমূল, পুরনো তৃণমূল, এই তৃণমূল, ওই তৃণমূল, চোর তৃণমূল, কারণ তারা রাস্তায় নামতে পারছে না, লোক নেই। বিভিন্ন তৃণমূলের অল্প বয়স্ক পরবর্তী প্রজন্মের নেতারা দেখছি বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় সিগন্যাল দিচ্ছেন বিজেপিকে। এ বলছে রাস্তার নাম বদলে দাও, ও বলছে সিপিএম কে অমুক করে দাও, সিগন্যাল দিচ্ছেন বিজেপিকে যে আমাকে নাও, আমাকে নাও। আমি নাম করব না, একজন অত্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূলের মুখপাত্র ছিলেন এবং তিনি এখন ঠিক কোথায় জানি না, তিনি খুব সঙ্গতভাবেই তো দাবি করলেন যে লেনিন সরণির নাম কেন আলিমুদ্দিন স্ট্রিট নিয়ে কোনো আপত্তি নেই, কারণ আলিমুদ্দিন একজন মাস্টার সাহেব, তিনি একজন বিপ্লবী ছিলেন, তার নাম নিয়ে কোনো আপত্তি নেই। লেনিন ওয়াজ লেনিন অফ বেঙ্গল, মানে হোয়াট ইজ দ্য অ্যাটাচমেন্ট অফ লেনিন উইথ বেঙ্গল, তার লেনিনের নাম কেন, লেনিন সরণি কেন থাকবে? যে ভদ্রলোক বা ভদ্রমহিলা এটা বলেছেন, তিনি স্কুলে নিউটনের গল্প কেন পড়েছেন, তিনি গ্যালিলিও কেন পড়েছেন? ফলে কথা হচ্ছে যে ইতিহাস সম্পর্কে ন্যূনতম ধারণা, রাস্তা এমজি রোড, আমি তো রাস্তার নাম ছেড়ে দিলাম, আমি বললাম যে বিবেকানন্দ স্বামীজির নামে। কথাটা হচ্ছে যে নিউটন, গ্যালিলিও, এই এদের জীবনী, এদের কাজ গোটা পৃথিবী জুড়ে সিলেবাসে কেন পড়ানো হয়? কারণ তারা গোটা সমাজের জন্য করেছিলেন। একই রকম ভাবে মার্কসও তাই করেছিলেন, গোটা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে মার্ক্সবাদ পড়ানো হয় এই কারণে। সেটা যে জানেন না তিনি না জানার জন্য করছেন, নাকি আসলে অন্যদিকে সিগন্যাল দেওয়ার জন্য করছেন, কারণ এদিকের নদী শুকিয়ে গেছে, এখন ওইদিকে ঝাঁপ দিতে হবে, এটা আমরা বলতে পারবো না। কিন্তু বামপন্থী রাজনীতিতে কখনো এই হ্যাংলামোটা আমাদের করতে হয় না। আমার একটা কথোপকথন দীর্ঘায়িত হচ্ছে, আমারও এই মুহূর্তে খুব বেরোনোর উপায় নেই, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমরা যে রেভিনিউ পাই তাতে 4 হুইলার অ্যাফোর্ড করা যায় না, আমাদেরকে ওই র্যাপিডো করেই ঘুরতে হয়। 11 নম্বর আমাদের একটু আড্ডা মারছি আমরা, একটু স্পেস আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, দেখলে ভালো লাগবে। গর্গ চট্টোপাধ্যায়ের একটা সময় যখন সেই আমি প্রাদেশিকতা বা বাংলা একটা ব্যাপার, বাংলা পক্ষ, এখন গর্গ চট্টোপাধ্যায়কে খুব বেশি দেখা যাচ্ছে না। আমার মনের মধ্যে এই প্রশ্নটা খুব ঘোরে, সত্যি মানে কলকাতার রাস্তায় হোচিমিন সরণি বা লেনিন সরণি কেন থাকবে? ঠিক সেই মুহূর্তেই আমার মনে হয় যে আমার তো গর্বে বুক ফুলে ওঠে যখন এমজি স্কোয়ার দেখি, জোহানেসবার্গে দেখি, মানে শুনি আর কি, বা শিকাগোতে যখন স্বামীজির নামে রাস্তা, বা পৃথিবীর বিভিন্ন জায়গায়, রাশিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যখন রবীন্দ্রনাথের নামে রাস্তার নাম হয়। তো এই রাজনীতিটাকে ঠিক কীভাবে দেখো? এই রাজনীতি তো এখন যদি যাদের নাম বললে তারাই দেখিয়ে গেছে। রবীন্দ্রনাথের রাশিয়ার চিঠি বইটা যদি কেউ খালি পড়ে নেয়, তাহলে তার বুঝতে অসুবিধা হবে না যে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেরকম গান্ধী, রবীন্দ্রনাথের নামে রাস্তা আছে, মূর্তি আছে, তেমনি আমাদের এখানে কেন লেনিন, মার্কস ইত্যাদির মূর্তি আছে। আমাদের এখানে ভগৎ সিং এর কতগুলো মূর্তি আছে, যে বিপ্লবীরা আজকে এইসব বড় বড় কথা বলে বিপ্লবী সাজার চেষ্টা করছেন, তারা কলকাতা শহরে কটা ভগৎ সিং এর মূর্তি আছে সংখ্যা গুণে বলতে পারবেন, কারণ কোনোদিন সকালে গিয়ে মালা দেওয়ার অভ্যেস তাদের নেই, সম্মান জানানোর অভ্যেস তাদের নেই। এগুলো এক এক সময় তৈরি করা হয়, শুধুমাত্র উত্তরপ্রদেশে তৈরি করা হয়েছিল বিজেপি তার কাজের জন্য, এই জায়গার নাম বদলে দিলাম, ওই জায়গার নাম বদলে দিলাম, বদলে দেওয়া যেতে পারে, অসুবিধা নেই, কিন্তু বদলালে মানুষের কোনো উপকার হয় না, মানুষের জীবনযাত্রার কোনো সমস্যা হয় না। উত্তরপ্রদেশে তো গাদা রাস্তার নাম বদলেছে, উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিকের সমস্যার কোনো সমাধান হয়েছে? হয়নি। তোমরাও একটা দুষ্টুমি করেছিলে, তোমরা মার্কিন কনসুলেটের সামনের রাস্তার নাম করেছিলে হোচিমিন সরণি। হ্যাঁ, তোমরা এই দুষ্টুমি করেছিলে। মার্কিন সাম্রাজ্যবাদ গোটা পৃথিবী জুড়ে অনেক ক্ষতি করেছে। তো আজকে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে বলো, বা আমার দেশের ব্যবসা কি হবে না হবে সেটা মার্কিন ঠিক করে দেবে, এটা তো কোনো কাজের কথা নয়। ওই সামনের রাস্তার নামই হোচিমিন সরণি করতে হলো। হ্যাঁ, সেটা করতে তো অবশ্যই হবে। তো কেউ আমার সাথে দুষ্টুমি করবে, আমি তাকে ছেড়ে দেবো কেন? তাহলে এই যে বুদ্ধির রাজনীতি, এইটাও যদি বিজেপি করে তাহলে একরকম, কিন্তু গাজওয়ারিটা কোনো কাজের কথা নয়। কথা হচ্ছে যে বিজেপি যদি এখন সাভারকার সরণি করেন বা গোলওয়ালকার সরণি করেন, আলিমুদ্দিন স্ট্রিটের নাম বদলে, তাহলে কেমন লাগবে? নিশ্চয়ই তার কেন সাভারকার সরণি ওরা করতে চাইছেন তার ব্যাখ্যাটা দিতে হবে। তো সাভারকারের নাতি না তার সন্তান পুনের কোর্টে গিয়ে কি বলেছেন, গোটা রাস্তায় আমরা ওটা ফলো করে টাঙিয়ে দেবো যে কেন এই রাস্তার নাম সাভারকার সরণি হয়েছে, কতবার মুচলেখা দিয়েছিলেন, কি চেয়েছিলেন, কিভাবে ব্রিটিশদের পক্ষে দাঁড়িয়েছিলেন, সব আমরা রাস্তার লড়াই করতে রাজি রয়েছি। গত কয়েকদিনে কলকাতা শহরে মানুষের দরবারে মানুষের ইতিহাস বলে এরকম 40টা জায়গায় প্রকাশ্য সেমিনার হচ্ছে। গল্প, মিথ, তার বদলে কোনটা আসল ইতিহাস, এইটা আমরা মানুষকে জানাচ্ছি। এরকম আবার কোনো একটা রাস্তার নাম সাভারকার সরণি হওয়ার প্রয়োজন হলে আবার এরকম করব, আমরা প্রকাশ্যে ডাকবো তো যে আসুন আপনি বিতর্ক করুন সাভারকার নিয়ে, আমরা বিতর্ক করছি কেন সাভারকার হবে না সেটা নিয়ে। সুস্থ বিতর্কের পরিবেশ যদি থাকে, যাতে ওইসব হাবিজাবি গল্প যদি না হয়, তাহলে বিজেপির নেতাকে সাভারকার সংক্রান্ত বিতর্ক হেরেই বাড়ি ফিরতে হবে। তুমি
কেন তোমরা পিছিয়ে পড়ছো আমি এই উত্তরগুলো থেকে বুঝতে পারছি। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দেখো রাজনীতি তো বুদ্ধির খেলা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মানে আমি ব্যক্তিগতভাবে আলাদা করে কারোর নাম করছি না, তারা বুদ্ধির দৌড়ে কতটা এগিয়ে। তুমি তৃণমূলের আমলে জেল খাটলে, এই যা যা বলছো আমি জানি না তুমি কতদিন বিজেপির আমলেও জেলের বাইরে থাকবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিপিআইএম এর আমলে ভালো ছিলেন, একটু সমস্যায় পড়লেন, তৃণমূলের আমলে ভালো থাকলেন, বিজেপির আমলেও ভালো থাকছেন। আরে নিজেকে বাঁচাতে গিয়ে যদি এরকম ইঁদুর দৌড় করতে হয়, এই গর্ত থেকে ওই গর্ত, ওই গর্ত থেকে এই গর্ত, আমরা তো সেই জীবন চাইনি। আমরা সেই জীবন চেয়েছি যে জীবনে আমরা মানুষের জন্যে দুটো কাজ করতে পারবো। তার জন্য যদি মানুষের যারা শত্রু তাদের সাথে লড়াই হয়, হবে, কোনো অসুবিধা নেই। দ্রোহজা কি রাজনীতিতে আসবে, মিছিলে হাঁটবে? এখনো অনেক দেরি, একটু বড় হোক, পড়াশোনা শিখুক, নিজের পছন্দের মতো যে কোনো কাজই করতে পারে। রাজনীতি সচেতন তো অবশ্যই হতে হবে, কারণ রাজনীতি সচেতন না হলে ওর প্রজন্ম, যেটা আরো কয়েক বছর পর বড় হবে, রাজনীতি সচেতন না হলে তারা একটা সমস্যার মধ্যে পড়বে বলে মনে হয়। ফলে অবশ্যই রাজনীতি সচেতন হতে হবে। কলতান দাশগুপ্ত বললেন যে আত্মস্থ করেছেন মতবাদকে, আদর্শকে, মুখস্থ করেননি। খুব স্ট্রাইকিং লাগলো আমার কথাটা। ফেসবুকে এই বাম আমলের গলদা চিংড়ির মালাইকারি আর মাটন কষা নিয়ে যেমন মিম দেখা যাচ্ছে, ঠিক আরেকটা ডিসকোর্সও কিন্তু উঠে আসছে যে বাঙাল, ব্রাজিল, ইস্টবেঙ্গল, সিপিএম, এই যে চতুর্ভুজ, এরা খুব বিশ্বস্ত হয়। বাঙালরা দেশে সমস্যায় আছে দীর্ঘদিন ধরেই, তবুও তাদের বাঙালত্ব ছাড়েনি। ইস্টবেঙ্গল এখন একটা জিতলো বটে, তবে গত 22 বছর ধরে খরা। ব্রাজিল শেষ কবে জিতেছিল, আমি ব্যক্তিগতভাবে ব্রাজিল সাপোর্টার হয়েও বলছি, আর মনে পড়ে না, যদিও এখনকার ফুটবলার সেভাবে দেখি না। আর সিপিএম ডাইনোসর হয়ে গেছে কিনা সময় বলবে, অতীত বলবে, বলেছে, ভবিষ্যৎ বলবে, কিন্তু ওরা কিন্তু অবস্থান বদলায়নি। এথিক্যালি ইউ ক্যান হ্যাভ ইউর ট্রাস্ট, ইউ ক্যান হ্যাভ ইউর ফেথ অন দেম। কলতান দাশগুপ্ত ব্রাজিলের সমর্থক, মেসির খেলা দেখা হচ্ছে রাজ্যে? হ্যাঁ, আর্জেন্টিনার খেলাও দেখেছি, ব্রাজিলের খেলাও দেখেছি, বাকি টিমের খেলাও দেখেছি। শতরূপ ঘোষের সঙ্গে পাঞ্জা লড়া হবে নাকি? সে তো সোশ্যাল মিডিয়ায় এইসব চলতেই থাকে। সুদীপ সেনগুপ্ত পোস্ট, গার্গী চ্যাটার্জির পোস্ট, সৃজন তো ব্রাজিল, সৃজন ব্রাজিল, কলতান দাশগুপ্ত সৃজন ভট্টাচার্য একই থাকবে, লাইনে থাকবে, সে নিয়ে বলার কিছু নেই। বোকা কলতান দাশগুপ্তরা নাকি ওরাই ঠিক? আপনি উত্তর দিন। ভালো থাকুন।